প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আমরা স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার কথা বলি। আজকে আমরা আলোচনা করব হৃদরোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। তিনি সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1970 সালের 13ই জানুয়ারি কুমিল্লার চাঁদপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পুরানবাজার প্রাথমিক বিদ্যালয় দিয়ে পড়াশোনা শুরু করে এমএইচ হাই স্কুল পুরানবাজার থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। উচ্চতর শিক্ষায় তিনি এমসিপিএস, এফসিপিএস এবং কার্ডিওলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। 1997 সালে শুরু হয় তার কর্ম অর্থাৎ চাকরি জীবন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি। হৃদরোগের মধ্যে তো অনেকগুলো ধরন আছে, যেমন কেউ বলে ইসকিমিক হার্ট ডিজিজ, কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে এমআই। আসলে এই হৃদরোগের যে চিত্রটা, এটা আপনার কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, হৃদরোগ আসলে বলতে যেটা আমরা বুঝি যে হার্টের কোনো অসুখকে আমরা হৃদরোগ হিসাবে বিবেচনা করি। তো হার্টের আমরা যে অংশগুলো যদি দেখি, যে হার্টের বিভিন্ন চেম্বার থাকে, মাংসপেশি থাকে, হার্টের কিছু রক্তনালী থাকে, যে রক্তনালীর মাধ্যমে হার্টের নিজস্ব রক্ত চলাচল এবং পুষ্টি সরবরাহ হয়। হার্টের কিছু ভাল্ব থাকে, তাহলে দেখা যাচ্ছে ভালভের কিছু রোগ হইতে পারে, যাকে আমরা বলি ভালভুলার হার্ট ডিজিজ। রক্তনালীতে যদি রোগ হয় সেটাকে আমরা বলি ইসকিমিক হার্ট ডিজিজ। তারপরে আবার হচ্ছে তার মাংসপেশি যদি রোগ হয়, যেমন মায়োকার্ডিটিস বা কার্ডিওমায়োপ্যাথি, তার বাইরে যে আবরণ পেরিকার্ডিয়াম, সেখানেও রোগ হইতে পারে, আমরা বলি পেরিকার্ডিয়াল ডিজিজ। তাহলে দেখা যাচ্ছে এই রোগগুলি সবচেয়ে কমন যদি আমরা বিবেচনা করি, হার্টের কোন রোগগুলো কমন, ইসকিমিক হার্ট ডিজিজ হলো সবচেয়ে কমন। তারপরে যদি আমরা বিবেচনা করি ভালভুলার হার্ট ডিজিজ, এরপরে আমরা দেখি কনজেনিটাল হার্ট ডিজিজ। এই রোগগুলি হচ্ছে, তারপর মাংসপেশির রোগ যেমন কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিউর, এগুলো হচ্ছে আমাদের দেশে খুব কমন। এর ভিতরে সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে ইসকিমিক হার্ট ডিজিজ। আসলে ইসকিমিক হার্ট ডিজিজটা কি? হ্যাঁ, ইসকিমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে হার্টের মাংসপেশিতে অক্সিজেন বা রক্ত চলাচল কমার জন্য যে অক্সিজেন সরবরাহ কমে যায়, যার ফলে হচ্ছে কি হার্টের মাসলগুলো ক্রাইং করতে থাকে, মানে বুকে ব্যথা হয়, যাকে আমরা বলি ইসকিমিক হার্ট ডিজিজ আমরা বলি। তো ইসকিমিক হার্ট ডিজিজের মেইন জিনিসটি হলো যে হার্টের রক্তনালীতে একটি প্ল্যাক তৈরি হয়, মানে কোলেস্টেরল জমে যে বাধার সৃষ্টি হয়, এই বাধার জন্যই কিন্তু রক্ত চলাচলটা স্বাভাবিক হয় না। তো এই রোগীগুলো বিভিন্নভাবে কিন্তু প্রকাশ পায়। যেমন কোনো রোগী শুধু বুকে ব্যথা নিয়ে আসতে পারে, আমরা যেমন বলি স্টাবল অ্যাঞ্জিনা, যেটা হচ্ছে আবার রেস্ট নিলে কমে যায়, যেটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম বর্তমানে বলা হয়। আরেকটা হচ্ছে আনস্টেবল সিচুয়েশন নিয়ে রোগী আসতে পারে। এই আনস্টেবল সিচুয়েশনকে আমরা তিন ভাগে ভাগ করি, যে আনস্টেবল অ্যাঞ্জিনা নিয়ে আসতে পারে, মাইক্রো ইনফাকশন, এখানে অ্যাস্টিবিলিটেড হইতে পারে, আরেকটা হচ্ছে নন অ্যাস্টিবিলিটেড মাইক্রো ইনফাকশন। তাহলে হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, সেটা হলো মাইক্রো ইনফাকশন, কি আমরা বাংলাতে বা সবাই জানি যে হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাক মানে হচ্ছে যে হার্টের রক্তনালী যদি 100% বন্ধ হয়ে যায়, তখন হার্টের মাংসপেশিতে রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে মাংসপেশিতে কিছুটা ইসকিমিক নেক্রোসিস, বা যেটা বাংলা আমরা যদি মাসেলের পচন আমরা বলি, এই ধরনের একটা সিচুয়েশন হলে তাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। এই হার্ট অ্যাটাকটা আসলে ঝুঁকিতে থাকে কারা? যেমন হচ্ছে আমরা যারা দেখি যে যাদের ওজন বেশি থাকে, না, যারা মুটিয়ে যান, তারপর যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস থাকে, তার রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে। আবার আমরা হার্ট হেলদি খাবারের কথা বলি, যে যারা হার্ট হেলদি খাবার খাচ্ছেন না, যেমন হচ্ছে খাবারে যদি ফুলি আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড, আমরা দুটো ফ্যাটের কথা বলি, স্যাচুরেটেড ফ্যাট যদি সবচেয়ে বেশি থাকে, আর আনস্যাচুরেটেড যেটা ফ্যাট যদি কম থাকে, স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকলে তখন আমরা এই খাবারগুলোকে মানে হার্টের জন্য খারাপ ধরনের খাবার হিসাবে বিবেচনা করি, মানে হার্টের জন্য আনহেলদি খাবার। যেমন গরুর মাংসের সাথে যে চর্বিটা থাকে, খাসির মাংসের সাথে যে চর্বি থাকে, তারপর হচ্ছে প্রাণীজ যে চর্বিগুলো থাকে। আবার আমরা বলি যাদের পায়ের সংখ্যা বেশি, যারা আকাশে উড়ে বেড়ায়, এই ধরনের প্রাণীর শরীরে যে ধরনের চর্বি থাকে, সেই চর্বিগুলো ভিতরেও কিছু কিন্তু পার্থক্য আছে। যেমন যার পায়ের সংখ্যা বেশি, যেমন গরু, চিংড়ি মাছ, এই ধরনের ফ্যাটের ভিতরে হলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি, যা হার্টের জন্য ক্ষতিকর। আবার যার পায়ের সংখ্যা কম, যারা আকাশে উড়ে বেড়ায়, তাদের কিন্তু যে ফ্যাটটা থাকে ওখানে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। তাহলে এইভাবে হচ্ছে খাবারেরও কিন্তু কিছু তারতম্য আছে, যে কোনটা হার্ট হেলদি খাবার, কোনটা হার্ট আনহেলদি খাবার। যেমন সবজির কথা বলি, ফলের কথা বলি, এগুলোর জন্য হার্টের জন্য ভালো। তাহলে দেখা যাচ্ছে হার্টের জন্য আনহেলদি খাবার যারা বেশি খাচ্ছেন, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার একটা ঝুঁকি থাকে। যারা ধূমপান করেন তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে আপনার হৃদরোগের, যেমন আমরা বলি যে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে যদি
55 বছর বা তার বেশি যদি থাকে, তার কমে যদি তার হার্টের রোগ হয়, তাদেরকে আমরা বলি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। মানে তার ফ্যামিলিতে যদি হার্টের রোগ থাকে, তাদের আবার হার্টের রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে হার্টের এই ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এই যে গ্রুপটা যেটা বললেন আর কি, যারা রিস্কে আছে, তাদের এই একটা প্রিভেনশনের জন্য কোনো স্ক্রিনিং প্রোগ্রাম আছে কিনা? আমাদের দেশে যেমন আমরা তো ওইভাবে সুনির্দিষ্টভাবে কোনো স্ক্রিনিং প্রোগ্রামে আমরা নাই, কিন্তু আমরা যেগুলো দেখি, যেমন বিভিন্ন কার্ডিয়াক সোসাইটিগুলো ইন্টারন্যাশনাল বলেন, দেশি বলেন, তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু নিচ্ছেন। বিভিন্ন যেমন বিশ্ব হার্ট দিবস, তাই না, উচ্চ রক্তচাপ দিবস, এই ধরনের দিবস উপলক্ষে আমরা কিছু সচেতনতামূলক প্রোগ্রাম আমরা হাতে নিই, যার মাধ্যমে হচ্ছে র্যালি হচ্ছে, টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করি যে এই খাবারগুলো হার্টের জন্য খারাপ, এই রোগগুলো থাকলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং কিভাবে আমরা হার্টের রিস্ক থেকে কমাইতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। মানে হার্টটা হেলদি রাখার জন্য কি উপায় আছে, এগুলো আপনারা আসলে সচেতনমূলকভাবে আপনারা এটা প্রচার করে থাকেন। প্রচার করি। তারপরেও আমরা যেমন ডাক্তারের চেম্বারে গেলেও তো আমরা যেমন সবসময় আমরা কোন কোন খাবারগুলো খেলে হার্টের সমস্যা হয়, কোন রোগগুলো থাকলে যে হার্টের থেকে সুরক্ষা দরকার, এগুলো সম্পর্কে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করি। গভর্নমেন্টের পক্ষ থেকেও কিছু প্রোগ্রাম কিন্তু নিচ্ছে, যেমন হলো যেই রোগগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো বিশেষ করে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো প্রিভেনশনের জন্য কিছু প্রোগ্রাম থাকে, এবং সরকারি হসপিটালও কিন্তু আলাদা কিছু সেল আছে যেখান থেকে চিকিৎসা প্রদান করা এবং সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়। আমরা যেটা জানতে চাই, হার্ট অ্যাটাক আমরা বুঝবো কী করে যে হার্ট অ্যাটাক হয়েছে? কারণ হার্ট অ্যাটাক হলে অনেক সময় দেখা যায় যে আপনার স্ট্রোক বলে নিউরোসায়েন্স হসপিটাল চলে যাচ্ছে, বা অনেকে আছে যে একটু বুকের ব্যথা, গ্যাসের ব্যথা। আসলে আমাদের বোঝার উপায় কি যে হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক যদি হয়, আমরা যেটা বলি মিনিট পর মাসেল, না মানে প্রতি মিনিটেই কিন্তু মাসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে হার্টের, এবং এই মাসেল যদি একবার নষ্ট হয়, এগুলো কিন্তু রিকভারি করা খুব ডিফিকাল্ট, এবং হার্ট অ্যাটাকের পরবর্তী যে ঝুঁকিটা, সেটা হচ্ছে হার্ট বড় হয়ে যায়, হার্ট ফেলিউরের দিকে রুগী চলে যায়। সুতরাং আমাকে যত দ্রুত আমি ডায়াগনোসিস করতে পারবো যেটা হার্ট অ্যাটাক, ততই কিন্তু রোগীর জন্য উপকার। এখন আমি একবার নিউরোসায়েন্সে গেলাম, আমি গ্যাস্ট্রিক মনে করে ওষুধ খেলাম, এখানে কিন্তু সময় চলে যাচ্ছে, চিকিৎসায় কিন্তু খুব ব্যাঘাত করতেছে। সুতরাং আমার দরকার হচ্ছে কি হলে বুঝবো যে আমি হার্ট অ্যাটাক। যেমন বুকে ব্যথা হয়, সাধারণত বুকের একে মাঝখান বরাবর ব্যথাটা থাকে, এবং যেই ব্যথা 20 মিনিটের বেশি সময় ধরে ব্যথা থাকবে, ব্যথার ধরনটা অনেক সময় পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, এবং এত ব্যথা যে মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে আসতেছে, সোয়েটিং থাকতে পারে, যে আমি ঘামে যেতে পারে রোগীরা, অনেক সময় বমিটিংও হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবং এই ব্যথা কখনো কখনো বাম হাতে চলে যেতে পারে, কখনো ডান হাতে আসে, বুকের পিছনে চলে যেতে পারে, পেটের উপরের অংশ আসে, চোয়ালে যেতে পারে। তাহলে ব্যথার কিন্তু একটা সুনির্দিষ্ট ধরন আছে। এই ধরনের ব্যথা থাকলে কিন্তু আমরা চিন্তা করবো যে এটা হার্টের কিনা। তারপরে হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু এটা হবে। আমরা যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা বললাম, যে একজন মানুষ বয়স দেখা যাচ্ছে যে 45-এর উপরে পুরুষ মানুষ, ফিমেলের ক্ষেত্রে 55-এর উপরে, তারপরে হচ্ছে তার ডায়াবেটিস, যিনি ধূমপান করেন, তার উচ্চ রক্তচাপ আছে, যিনি হার্টের খাবার খাচ্ছেন না, অনিয়মিত লাইফস্টাইল, যারা করছেন ঠিকমতো ঘুমাচ্ছেন না, এক্সারসাইজ করেন না, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের উপর যদি এই ধরনের ব্যথা থাকে, তাহলে কিন্তু আমাকে সবার আগেই বিবেচনা করতে হবে যে হার্টের কোনো সমস্যা আছে কি না। কারণ আর্লি যদি আমরা হসপিটালে পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমরা কিছু মেডিসিন আমরা প্রয়োগ করি, যার মাধ্যমে রক্তনালীকে খুলে দেওয়া যায়। স্টেপ্টোমাইসিন নামক কিছু ওষুধ আছে, যে সাথে সাথে কিন্তু রক্তনালী খোলা যায়, অথবা প্রাইমারি পিসিএ করে রক্তনালী খুলে দিলে মাসেলগুলো কিন্তু নষ্ট হবে না। এরপর হচ্ছে যে আমার যেমন হার্ট অ্যাটাক হলো, আমরা এটাকে স্ট্রোক বলে যদি নিউরোসায়েন্সে আমরা চলে যাই, নিউরোসায়েন্সে হলে কোন রোগীগুলো স্ট্রোক মানে হচ্ছে আমরা বুঝি যে একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া, কিন্তু অনেক সময় রোগীরা মনে করেন এই স্ট্রোক একই, এবং ওনারা নিউরোসায়েন্সে যদি চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু বিলম্বিত হচ্ছে চিকিৎসা। সুতরাং স্ট্রোক যেটা আমরা বুঝি, সেটা বুঝতে হবে যে কোনো একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া, মাথার রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, কথা জড়িয়ে যাওয়া, এই ধরনের সিচুয়েশন হলে আমরা কি স্ট্রোক বলবো। আর হার্ট অ্যাটাক বা মাইক্রো ইনফাকশন আমরা বলবো যদি বুকে প্রচণ্ড ব্যথার পর তার হচ্ছে ব্যথার কারণে যে সিচুয়েশনটা হচ্ছে, তাকে আমরা হার্ট অ্যাটাকের দিকে বিবেচনা করি। ধরেন হার্ট অ্যাটাক হলো, তাকে এই আপনার গ্যাস্ট্রিক ওষুধ না খাওয়ায় বা নিউরোসায়েন্সে না গিয়ে সে ঘরের থেকে, যেখানে কার্ডিওলজির ভালো কার্ডিওলজিস্ট আছে, সব সাপোর্ট আছে, এমন একটা জায়গায় যেতে হবে। তো যাওয়াটা তো ওখানে যাওয়ার পর আপনাদের হাতে গেল, যাওয়ার আগে তার কি করা উচিত? যদি সাসপেক্ট করা যায় যে তার হার্টের সমস্যা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি বাসায় থাকে, আমরা বলবো 300 মিলিগ্রাম অ্যাসপিরিন ক্রাশ করে জিভের নিচে দিয়ে দেওয়া অথবা খেয়ে ফেলা। আর ক্লফিডোগ্রল যদি থাকে, ক্লফিডোগ্রল জাতীয় ওষুধ, তাহলেও 300 মিলিগ্রাম খেয়ে ফেলতে হবে। আর রুগীকে রেস্টে রাখতে হবে, এবং দ্রুততম সময়ের ভিতরে রুগীকে নিকটবর্তী
কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো ডক্টরের চেম্বারে নিয়ে যদি ইসিজি করা যায়, ইসিজি করে এবং টোপনি নাই করে ডায়াগনোসিস করা প্রয়োজন। এবং যদি আশেপাশে করোনারি কেয়ার ইউনিট, মানে অনেক মেডিকেল কলেজেই কিন্তু পুরাতন মেডিকেল কলেজগুলিতে করোনারি কেয়ার ইউনিট থাকে, অনেক প্রাইভেট হসপিটালে থাকে হার্টের চিকিৎসার জন্য। এই ধরনের যেখানে হার্টের চিকিৎসা করা সম্ভব, করোনারি কেয়ার ইউনিট আছে, সেই হসপিটালে অবশ্যই ট্রান্সফার করা উচিত। এবং ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু অনেক জায়গায় এখন স্টেটোকাইনেজ দেওয়া হয়, করোনারি কেয়ার ইউনিটের ব্যবস্থা আছে। সুতরাং ওই সমস্ত হসপিটালগুলি খুঁজে আমাকে যেতে হবে, গিয়ে দ্রুততম সময়ের ভিতরে আমার ডায়াগনোসিসটা কনফার্ম করে, যদি এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন হয়, আমরা যেটা করি যে খুব দ্রুততম 12 ঘন্টার ভিতরে যদি হয়, 3 ঘন্টা হলে সবচেয়ে ভালো, যদি আমি স্টেটোকাইনেজ শুরু করতে পারি তাহলে দেখা যাচ্ছে হার্টের রক্তনালী কিন্তু খুলে যাবে। এবং টেনেকটিপ্লেজ নামক একটা ওষুধ আছে, যেই ক্ষেত্রে দেখা যায় 90% ক্ষেত্রে কিন্তু রক্তনালী খুলে যায়। আর যেখানে ক্যাথল্যাবের ফেসিলিটি আছে, যেমন হৃদরোগ হসপিটাল, হার্ট ফাউন্ডেশন, যে সমস্ত হার্টের চিকিৎসা অ্যাভেলেবল এবং ক্যাথল্যাব আছে, সেই সমস্ত হসপিটালে আপনি হার্ট অ্যাটাক নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে কী করা হয়, অ্যাঞ্জিওগ্রাম করে যে রক্তনালীটা বন্ধ আছে, বন্ধ রক্তনালীর সাথে সাথে খুলে দেওয়া যায়, খুলে দেওয়ার ফেসিলিটি আছে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 2 ঘন্টার ভিতরে যদি রোগী পৌঁছতে পারে তাহলে এটা সবচেয়ে ভালো একটা সময়। এই সময় যদি রক্তনালী খুলে দেওয়া যায় তাহলে হার্টের মাংসপেশিগুলো তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে এটা রিভার্স করাটা খুব যেমন আমাদের দেশের যে সিচুয়েশনটা, যে আমরা প্রথমে হলো যে বোঝা, যেমন আমরা অনেক সময় ইগনোর করার চেষ্টা করি যে না আমার বুঝি হার্ট অ্যাটাক হবে, এরকম কিন্তু একটা টেন্ডেন্সির জন্য কিন্তু বিরাট ক্ষতি হয়ে যায়। তারপর হচ্ছে যে ট্রান্সপোর্ট সিস্টেম, যেমন চেলেও কিন্তু আমি যদি চাইও, যেমন দূর থেকে কিন্তু নিকটবর্তী সেন্টারে যাওয়া অনেক ডিফিকাল্ট হয় বিভিন্ন ট্রাফিক জ্যামের জন্য, ট্রান্সপোর্ট অ্যাভেলেবিলিটির জন্য। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জটিলতা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সেই জটিলতাগুলির ভিতরে হচ্ছে যেমন কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ করেই কিন্তু রুগী খারাপ হয়ে যেতে পারে, তার হার্ট বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট বলি। হার্ট ফেলিউর মানে শ্বাসকষ্ট হয়ে যাওয়া রুগীর, যাকে মুখে দিয়ে লালা আসতে থাকে, প্রচণ্ড শ্বাসকষ্ট, লাংসে পানি জমে যায়, যাকে আমরা বলি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর বা শ্বাসকষ্ট। এরিথমিয়া ডেভেলপ করে, যেমন ভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, মানে অনিয়ন্ত্রিত হার্টের গতি, হার্টের যে স্বাভাবিক গতি 60 থেকে 90 বার যে বিট করে নর্মালভাবে, সেটা অ্যাবনর্মাল হয়তো অনেক বেশি পরিমাণে বিট করতে পারে, যেটাকে আমরা বলি এরিথমিয়া বলি। এই ধরনের সিচুয়েশন। এছাড়াও আমরা দেখি যে হার্টের অ্যাটাকের পরে হার্টের ভিতরে রক্ত জমাট বেঁধে, সেই জমাট বাঁধা রক্ত ব্রেনে চলে যে ব্রেন স্ট্রোক, অথবা আপনার বিভিন্ন পায়ে চলে যে পায়ে আপনার গ্যাংগ্রিন হওয়া, এই ধরনের জটিলতা কিন্তু তৈরি হতে পারে। এবং দেখা যাচ্ছে যে যদি হার্ট অ্যাটাক আমরা সঠিক সময়ে যদি চিকিৎসা না করি, তাহলে হার্টের মাংসপেশির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য লং টার্মে দেখা যাচ্ছে হার্ট ফেলিউর নিয়ে রোগীরা আসেন, যেটাকে আমরা বলি ক্রনিক হার্ট ফেলিউর বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি নিয়ে রোগীরা আসতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে দ্রুততম সময়ের ভিতরে যদি চিকিৎসা করা যায় তাহলে হার্টকে সুরক্ষা করা যাবে এবং রোগী ভালো থাকবেন। আর যদি ডিলেড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মাংসপেশি নষ্ট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের জটিলতা এবং ইভেন মৃত্যুও ঘটতে পারে। তো সেক্ষেত্রে ধরেন আপনার দ্রুত সময়ের মধ্যে যদি আপনাদের কাছে যায়, আপনারা তো বলছেন যে 3 ঘন্টার মধ্যে আপনি স্টেটোকাইনেজ বা 2 ঘন্টার মধ্যে আপনি বলছেন যে এনজিওগ্রাম করে তার একটা ব্যবস্থা নেওয়া। এই ফ্যাসিলিটি যেখানে আছে সেখানে কি সে 2 ঘন্টার মধ্যে পৌঁছলে এনজিওগ্রামটা করার পরে সে আবার সুস্থ অবস্থা বা স্বাভাবিক অবস্থা ফিরে যেতে পারে? আচ্ছা, আর যারা ডিলে করে আসলো, যারা আসতে পারলো না, তাদের ক্ষেত্রে করণীয়? হ্যাঁ, এবার তাদের ক্ষেত্রে হচ্ছে 12 ঘন্টার ভিতরে যদি এসে পৌঁছতে পারেন, সেই ক্ষেত্রে আমরা স্টেটোকাইনেজ দেওয়ার জন্য আমরা বলি, যদিও কিছুটা হইলেও সে বেনিফিট পাবে এই মানে ধারণা থেকে। এরপর হচ্ছে যাদের হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে 12 ঘন্টার পর, তাদের ক্ষেত্রে আমরা অ্যানক্সাফেরিন নামক একটা রক্ত যাতে জমাট না বাঁধে এই ধরনের কিছু আমরা ওষুধ প্রয়োগ করে থাকি। আচ্ছা, আর আর এই রুগীদের তো সিসিউর একটা ব্যবস্থা থাকা লাগে, করোনারি কেয়ার ইউনিট যেখানে অ্যাভেলেবল আছে। তো আমাদের দেশের যে রুগীর সংখ্যা, এটা তো আসলে ডিসেন্ট্রালাইজ। আপনি বলছেন যে দ্রুত সময় যেতে হবে, অনেকে আছে যে আমি থাকে অনেক দূরে, সে ড্যামরাতে থাকে, সেখান থেকে যদি হৃদরোগ হাসপাতাল আসতে গেলে তার অনেক সময় প্রয়োজন। তো ওইটা কাছাকাছি যে হসপিটালটা আছে যেখানে এই সিসিউ ফ্যাসিলিটি অ্যাভেলেবল, সেখানে তাকে আগে রিস্ক করতে হবে। রিস্ক করে অ্যাটলিস্ট আপনার থ্রম্বোলাইটিক থেরাপি যদি উনি দিতে পারেন তাহলে তো উনি সেফ হয়ে যাবে। আচ্ছা, এখানে রুগীরা যাওয়ার পরে আপনারা কী কী ইভ্যালুয়েশন করেন? যেমন সবার আগে হচ্ছে হার্টের হৃদরোগ বোঝার জন্য একটা ইসিজি করতে হয়, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটা আমরা একটা ফিতার মতো দেখবেন, যেটা হার্টের অ্যাক্টিভিটিগুলোকে অ্যানালাইসিস করা হয়। এরপর আমরা ব্লাডের কিছু টেস্ট করি, যেটাকে আমরা বলি ট্রোপোনিন আই। এখন বর্তমানে হাই সেন্সিটিভ সবচেয়ে ভালো লেভেলের ইনভেস্টিগেশন, যেটা হাই সেন্সিটিভ ট্রোপোনিন, খুব সেন্সিটিভ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেই ট্রোপোনিনও করা যায় অনেক হসপিটালে। ট্রোপোনিনের মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করার চেষ্টা করি হার্ট অ্যাটাক আছে কিনা।
এরপর আমরা কি করি, আরও কিছু পরীক্ষা করি, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, তারপর কিডনি ফাংশন কীরকম, তার ইলেকট্রোলাইটটা কীরকম আমরা দেখি, তারপর ইকোকার্ডিওগ্রাম করে আমরা দেখি হার্টের মাংসপেশি কীরকম ড্যামেজ হয়েছে, তার ইজেকশন ফ্র্যাকশন একটা শব্দ সবাই বলে থাকে দেখবেন, যে ইজেকশন ফ্র্যাকশনটা লেফট ভেন্ট্রিকুলার কমে গেল কিনা, কমে গেলে ঝুঁকিটা বেশি, এগুলো আমরা দেখি। হার্টের রক্তনালী ব্লকজনিত সমস্যা রোগীর ক্ষেত্রে আমরা প্রথমে ইসিজি করি, ব্লাডের কিছু টেস্ট করি আমরা, তারপর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম করি। অ্যানজিওগ্রাম হচ্ছে এটা সবচেয়ে ভালো একটা পরীক্ষা, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে কয়টা ব্লক, কত পার্সেন্ট ব্লক, এবং পরবর্তী চিকিৎসার স্টেপগুলো সেট করার জন্য। তার মানে এনজিওগ্রাম একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, যে আমাদের গাইড করছে যে এরপরে তাকে কি বাইপাস করা লাগবে কিনা, বা আপনি রিং লাগালে হচ্ছে কিনা, বা ওষুধ খাইলে হবে কিনা, সে মেডিকেল ম্যানেজমেন্ট হবে কিনা, সেটা কিন্তু নির্ণয়ের জন্য এনজিওগ্রাম খুব ইম্পর্টেন্ট। আমরা সিসিউতে আরেকটা জিনিস দেখি, আপনারা প্রায়ই রোগীর একটা শকের মতো দিচ্ছেন কারেন্টে, প্রায়ই দেখি এটা সিসিউতে আমাদের দেখা যায়। এটা আসলে কোন কন্ডিশনে আপনারা দিয়ে? আপনি দেখবেন উন্নত দেশগুলোতে, যেমন কনফারেন্স হলে না, তারপর দেখবেন যে অনেক অফিস আদালতে দেখবেন যে ডিফিব্রিলেটর কিন্তু লাগানো থাকে, ওয়ালের ভিতরেই থাকে, তাই না, ডিফিব্রিলেটর থাকে। তাহলে এইটা হলো আমাদের যে সিসিউতে যে মেশিনটা দেখছেন, এইটা ওই ডিফিব্রিলেটর একটা ভার্সন। তাহলে আমাদের দেশে হচ্ছে সিসিউতে আছে, কিন্তু উন্নত দেশগুলোতে অফিস আদালতে, রাস্তাঘাটে, কনফারেন্সে সব জায়গায় আছে। এবং অধিকাংশ ক্ষেত্রে সবাইকে কিন্তু বেসিক অ্যান্ড অ্যাডভান্স বেসিক লাইফ সাপোর্টের উপর কিন্তু ট্রেনিং দেওয়া হয়, এবং এগুলো প্রায় স্কুলের পাঠ্যপুস্তকের ভিতরেই কিন্তু বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে সবাইকে একটা ধারণা দেওয়া হয়। কেন এটা প্রয়োজন? যেমন যার হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হইলেই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কার্ডিয়াক অ্যারেস্টটা মানে কি, যে একটা মানুষকে আপনি দেখলেন যে হঠাৎ করেই তার শ্বাস নিচ্ছে না, তার হার্ট কোনো কাজ করতেছে না, তার ব্লাড প্রেশার নাই, পালস নাই, এরকম একটা সিচুয়েশন যদি সাডেনলি হয়, তাকে আমরা বলি কি কার্ডিয়াক অ্যারেস্ট। এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়? হার্ট অ্যাটাকের পরে কিন্তু যাদের হার্ট অ্যাটাক, এদের ম্যাক্সিমাম কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা রিস্ক থাকে। তাহলে সিসিউতে কী করা হয় মেশিন দিয়ে, যখন এই ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেখানে এসে অনিয়ন্ত্রিত হার্টের গতি থাকতে পারে, যেটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই ধরনের সিচুয়েশন হলে এই ডিসি শক মেশিন দিয়ে শক দেওয়া হয়। শক দিলে তখন হয় কি, অনিয়ন্ত্রিত যে হার্টের গতিটা সেটা রিভার্ট করে নর্মাল অবস্থায় ফিরে আসে, যার জন্য আমরা ডিসি শকটা ব্যবহার করে থাকি। আর আমরা কি বলি, বেসিক অ্যান্ড অ্যাডভান্স লাইফ সাপোর্টটা কী জিনিস? যেমন একটা রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা সিপিআর দিতে বলি, রেসপিরেশনটা মেনটেন করতে বলি, ইসিজি দেখে, মনিটর দেখে, যদি এরিথমিয়া থাকে আমরা সাথে সাথে ডিসি শক দিই। তাহলে দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলিতে ওরা কিন্তু ডিসি শক পর্যন্ত কিন্তু বাইরে নিয়ে চলে গেছে, মানে সবাইকে ওই লেভেলে ট্রেন করে ফেলছে যে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হইলে ডিসি শক পর্যন্ত তারা যেন দিতে পারে। কারণ হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের রোগী যদি আপনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে পারেন, অধিকাংশ পেশেন্ট কিন্তু রিভাইভ করে। আপনি আমাদের কার্ডিয়াক রোগী যারা আছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকলে আপনি বলতে পারেন। বলা হচ্ছে যে 80% কিন্তু এই রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন আমাদেরকে অবশ্যই লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। লাইফস্টাইলের ভিতরে আমরা যেটা দেখব, খাদ্যাভ্যাস, ধূমপান বা এগুলোতে তামাক পান থেকে আমাদের দূরে থাকতে হবে, ধূমপান, তামাক পান, অ্যালকোহল। নেক্সট হলো আমরা বলি যে ঠিকমতো ঘুমানো, নিয়মিত ঘুমানো খুব জরুরি। যেমন আমরা যদি আর্লি ঘুমাই, বিভিন্ন স্টাডি থেকে দেখা যাচ্ছে আর্লি ঘুমাইলে এবং আর্লি যদি উঠা যায়, তাদের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের সংখ্যা অনেক কম থাকে। এবং একটা নির্দিষ্ট পরিমাণে ঘুম তার জন্য দরকার, শরীরের রেস্টের জন্য প্রয়োজন। এবং হেলদি এনভায়রনমেন্ট যেটা দরকার কর্মক্ষেত্রে, আপনার হেলদি এনভায়রনমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে। যেমন আনহেলদি এনভায়রনমেন্টের জন্য কিন্তু সিম্পেথেটিক ড্রাইভ বেশির জন্য কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে আমাদের কর্মক্ষেত্রটা কিন্তু হেলদি হইতে হবে এবং স্বাস্থ্যকর কর্মক্ষেত্র হইতে হবে। খাদ্যাভ্যাস যেমন স্বাস্থ্যকর হতে হবে, পরিবেশটাও আমাদের জন্য স্বাস্থ্যকর হতে হবে। এবার এনভায়রনমেন্টাল পলিউশনকে বলা হয়, সেটাকে দায়ী করা হচ্ছে এখন। যেমন বাংলাদেশ হচ্ছে প্রায় সময় আমরা নিউজে পাচ্ছি যেখানে সবচেয়ে বেশি হচ্ছে এয়ার পলিউশন, ঢাকা সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে। হ্যাঁ, তাহলে এই এয়ার পলিউশনকেও কিন্তু এখন ইসকেমিক হার্ট ডিজিজের জন্য রেসপন্সিবল বলা হচ্ছে। সুতরাং আমাদেরকে এগুলোতে অ্যাড্রেস করতে হবে। তার পাশাপাশি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে উচ্চ রক্তচাপ থাকলে রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা, রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি থাকলে নিয়ন্ত্রণ রাখা। আমরা হার্ট হেলদি খাবারের কথা বলছি, তার বিবেচনা আনা। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হার্টের রোগ আছে তাদেরকে আর্লি স্ক্রিনিং করা, যেমন ইসিজি, ইকো, ইটিটি করে তার বোঝা যে তার হার্টের রোগ আছে কি না, এবং আগে থেকে তার প্রিভেন্টিভ মেজার্সগুলো যদি নিয়ে থাকেন তাহলে তার এই রোগটাকে ডিলেট করতে পারবেন এবং এমনকি রোগ থেকে উনি মুক্তিও পেতে পারেন। তাহলে এই জিনিসগুলো যদি আমরা, অভ্যাসগুলো যদি আমরা পালন করতে পারি, হাঁটা, যেমন আমরা বলি প্রতিদিন যদি 30 মিনিট করে হাঁটা যায় তাহলে হার্টের কিন্তু একটা ভালো সুরক্ষা হয়। তাহলে এই অভ্যাসগুলি গড়ে তোলার মাধ্যমে কিন্তু আমরা নিজে সুস্থ থাকতে পারবো এবং রোগটা প্রতিরোধ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিক, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। নিশ্চয়ই আমরা আমাদের হার্টের যত্ন নিব এবং আপনার পরামর্শ মতো চলবো। প্রিয় দর্শক, আপনার হার্টের যত্ন আপনাকেই নিতে হবে এবং এই হার্ট সুরক্ষার জন্য যে কথাগুলি বলেছেন, কোলেস্ট্রল মুক্ত খাবার,
হাঁটা এবং ধূমপান মুক্ত পরিবেশ, পাশাপাশি অ্যালকোহল যারা খান তাদের অ্যালকোহল পরিত্যাগ করতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।